হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। আজকে আমরা রেশিও অনুপাত এবং সমানুপাতের 20টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে বেসিক তো দেখবই, সাথে সাথে আমরা এক্সামে কোন অ্যাপ্রোচটাতে সব থেকে বেস্ট হবে, আমাদের কম সময়ের মধ্যে আমরা করতে পারবো, এবং সেই সমস্ত অ্যাপ্রোচগুলো যেগুলো আমরা বিভিন্ন অঙ্কে ইউজ করতে পারবো সেগুলো নিয়ে ডিসকাশন করে থাকবো। ঠিক, আর দেখো, আমি গণিতে ফুল স্কোর করেছি। সিজিএল এবং সিএইচএসএল যদি আমরা মেন্সের কথা বলি, যেটা রিসেন্ট হলো 2024-এ, সেখানে ফুল স্কোর করেছি। তো পাশে আমি স্কোর কার্ডের জন্য দেখেছি যাতে আমার কথাটা বিলিভ হয়। ঠিক, আর যেটা মেনলি যেটা বলার জন্য বলা, যে অনেক সময় আমি দেখেছি যে আমি নিজেও চ্যানেলে অনেক শর্টস আপলোড করে থাকি, যে ট্রিক্স। বাট যদি ট্রু কথা বলা হয়, আমার যেটা এক্সপিরিয়েন্স এতদিনের, যে এই ধরনের শর্ট ট্রিক্সের সাহায্যে কিন্তু তোমরা কখনোই অঙ্কে একটা ভালো নাম্বার করতে পারবে বলে আমার কিন্তু পার্সোনালি মনে হয় না। তাই যদি তোমরা, কারণ যখন তোমরা ট্রিক্স করছো, সেই ট্রিক্সে যদি একটুকু চেঞ্জ করে দেওয়া হয়, তাহলেই কিন্তু তোমাদের ট্রিক্স ফেল করে যাবে। বা ট্রিক্সে কী সমস্যা হয়, তোমাকে যদি পার্টিকুলার খেয়াল না থাকে যে স্যার এখানে প্লাসগুলো ছিল, এখানে মাইনাসগুলো ছিল, কোনটার সাথে যোগ করতে হবে, কোনটার সাথে বিয়োগ করতে হবে, কার সাথে এক যোগ করতে হবে, এই ধরনের এত কিছু মনে রাখতে হয়, যেটা কিন্তু মানে আমরা জিএসে কেন কম স্কোর করি, কারণ জিএসে বহুত কিছু পার্টিকুলার ওই জিনিসটাই আমাকে তোমাকে জানতে হবে, তবে তুমি করতে পারবে। তো যদি তোমরা ম্যাথসটাকেও জিএস বানিয়ে নাও, তাহলে ম্যাথসটা স্কোরিং সাবজেক্ট থাকবে কী করে? সেই জন্য বলছি যে ম্যাথসটাকে জিএস বানাও না, ম্যাথসটাকে ম্যাথসের জায়গাতে রেখো। ম্যাথসটা আমরা প্রথম শিখতে কিন্তু সময় লাগবে, কিছুদিন সময় তো অবশ্যই লাগবে। তো একবার যখন শিখে যাবে না বেসিক থেকে, তখন দেখবে ইজিলি তোমরা করতে পারছো। কারণ খুব একটা জটিল যে কোশ্চেন আছে সেটা নয়, আমরা নিজেরাই জটিল করে রেখেছি, যে এই সব ট্রিক্সের পিছনে ছুটে বলি। আমি নিজেও দেখেছি যে যদি আমি ট্রিক্স নিয়ে কোনো একটা আপলোড করে দিই, সেটাতে এত হুড় করে ভিউ চলে যায়। মানে আমার কম্পারিজন ভিডিওর সাথে আমি করছি, আমার নিজের ভিডিওর সাথে, এমনটা নয় যে আমি আমার এর সাথে অন্য কারোর কম্পারিজন করছি। ঠিক, তো সেখানে ভিউজ এত চলে যায়, অথচ যেখানে ক্লাস আপলোড করি সেখানে ভিউজ একবারই কম যায়। এখান থেকে বোঝা যায় যে আমাদের টেন্ডেন্সিটা হয়ে গেছে যে আমরা কম সময়ের মধ্যে কী করে হয়ে যাবে। কম সময়ের মধ্যে হয় না সব কিছু যদি আমরা কম সময়ের মধ্যে করবো, সব কিছুই কিন্তু নুডলস ম্যাগি ভেবে নিও না। ঠিক, ম্যাথসকে যদি তোমরা সত্যিই ভালো স্কোর করতে চাও, কারণ ম্যাথস আর রিজনিং এমন দুটো সাবজেক্ট যেখানে তোমরা ফুল স্কোর করতে পারো। তো যদি ফুল স্কোর করার ইচ্ছা থাকে, তাহলে এটা কিন্তু বেসিক থেকে জানতে হবে এবং ভালো করে জানতে হবে। আর যখনই তোমরা ম্যাথসের ক্লাস করবে, এটা তো জিএস নয় যে যেতে যেতে শুনে নেবো। যখন তোমরা ম্যাথসের ক্লাস করবে, তখন অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে খাতা পেন নিয়ে প্রপার বসতে হবে পড়তে। ঠিক, তারপর তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক আগে নিজেদের সলভ করার চেষ্টা করতে হবে, তারপরেই মাস্টারের সলিউশন দেখতে হবে, যদি তোমরা সত্যি সত্যি অঙ্কটাকে শিখতে চাও। আর বাকি মানে নন সিরিয়াস ক্যান্ডিডেটদের জন্য আমার তো বলার কিছু নেই, তারা যেরকম করছো সেটা বেস্ট। কারণ সবাই যদি সিরিয়াস হয়ে যায়, তাহলে কম্পিটিশান অনেক হাই হয়ে যাবে, এতে কম্পিটিশান অনেক লো আছে। যারা অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট, তারা জানে যে কম্পিটিশান বিশাল কিছু নয়। আমাদের পরীক্ষা হতে পারে যে 27 লাখ পরীক্ষার্থী, এত লাখ পরীক্ষার্থী, বাট ঘন্টা ওর কিছু পার্সেন্ট যারা টিয়ার 1 কোয়ালিফাই করে, তারাই অ্যাকচুয়ালি বলতে পারে যে হ্যাঁ পড়াশোনাটা করছে তারা, তাদের মধ্যে কম্পিটিশানটা হয় অ্যাকচুয়ালি। ঠিক, বাকি এগুলো তো সবাই ফিল আপ করে দেয়। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আর অনেকের মনে হতে পারে যে আমি ফার্স্টে যে লেকচার দিচ্ছি, এটা স্যার মাস্টার লেকচার দিচ্ছে, তো এটা আমি লেকচার দিচ্ছি না, এটা তোমাদেরকে বলার দরকার আছে তাই বলছি। কারণ দেখো, একটা জিনিস, সবাই ডিস্ট্রাক্টেড, তো তুমি ডিস্ট্রাকশনটা একটু যদি সরিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তুমি বাকিদের তুলনায় এগিয়ে যাবে। আর আমাদেরকে এটাই তো করতে হয় না যে বাকিদের থেকে আমাদেরকে এগোতে হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে, এক্স এবং ওয়াইয়ের বেতন দিয়েছে 4:5 অনুপাতে। যদি দুজনের বেতন 5,000 টাকা করে বাড়ানো হয়, তাহলে অনুপাতটা 13:15 হবে। এক্সের বেতন নির্ণয় করো। কী বলা হয়েছে, আগে বেতনটা ছিল 4:5 অনুপাতে, যদি দুজনের বেতন 5,000 টাকা করে বাড়ানো হয়, তাহলে অনুপাতটা 13:15 হয়ে যাবে। আমরা এখানে লক্ষ্য করব যে আগে বেতনটা ছিল 4:5। ঠিক, দুজনকারই বেতন 5,000 টাকা করে বাড়ানো হয়েছে, দুজনকারই বেতন। চাইলে আমরা এটাকে, যে আমাদের যেটা মানে বেসিক নিয়ম, সেই বেসিক নিয়মের সাহায্যে করলে কি বলবো আমরা, যে ধরে নিচ্ছি আগে বেতন ছিল 4x টাকা আর 5x টাকা। ঠিক, 5,000 টাকা করে বাড়ানো হয়েছে, তাহলে এখানেও +5,000 এরও হয়েছে, আর এই ব্যক্তিরও +5,000 হয়েছে, যার প্রভাবে এখন অনুপাতটা 13/15 হয়ে গেছে। তো এটা আমাদের একদম পাতি যেটা বেসিক, সেভাবে এখানে আমরা কোনাকুনি গুণ করবো, এক্সের মান বের করে নেবো। ঠিক, আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, এইভাবে তোমরা নিশ্চয়ই বের করে নিতে অবশ্যই পারবে, কোনাকুনি গুণ করে সরল করে না। আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, দেখো সেখানে আমরা কী করবো, এই যে রেশিওটা হয়েছে, এই রেশিও দুটোর মধ্যে গ্যাপ কত রেশিও আছে, 1 রেশিওর গ্যাপ আছে।
এখন যে নতুন রেশিও রয়েছে তাদের মধ্যে গ্যাপ কত আছে? 2 রেশিও আছে। তাহলে আমরা এই গ্যাপটাকে কী করব? সমান করব। সমান করার জন্য 1 আর 2 এর এলসিএম নেব। কত? 2। তাহলে 1 আর 2 এর এলসিএম 2, তাহলে কি আমাকে 2 বানাতে হবে গ্যাপটা। এখানে তো 2 অলরেডি হয়ে আছে, এখানে আমাকে 2 যদি বানাতে হয় তাহলে আমাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে নতুন রেশিওটা কত দাঁড়াবে? 2 4 8 ইজ টু 2 5 10। এখানে রেশিওটা তো গুণ করার দরকার নেই, কারণ অলরেডি ওদের মধ্যে ডিফারেন্স 2 এর আছে। তাহলে ফার্স্ট কাজ কী থাকবে? যে দুটো রেশিও থাকবে তাদের যে ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্সটাকে সমান করে নেওয়া। ঠিক। নেক্সট আমরা দেখব যে এধারে যদি 5 ইউনিট বেড়েছে, এধারেও আমার কিন্তু 5 ইউনিট বেড়েছে। যখনই আমরা গ্যাপটা সমান করে নেবো তখন এই যে বৃদ্ধিটা হচ্ছে 5 5 করে, এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, মেবি 2 হতে পারে, 3 হতে পারে, বাট এই যে গ্যাপটা বাড়ছে এটা কিন্তু সমান হবে। এবার আমরা রেশিওগুলোকে নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি, কারণ রেশিওগুলোকে একসাথে মার্জ করে নিলাম। ওকে, তো এখানে কি বলেছে যে 5,000 টাকা বাড়ানো হয়েছে দুজনের বেতন। আমরা কত দেখছি? 5 রেশিও বেড়েছে, ওরা বলছে 5,000 টাকা বেড়েছে। তাহলে আমরা বলতে পারি যে স্যার 5,000 টাকাটাই আমার 5 রেশিওর মান। ক্লিয়ার? তাহলে এক্সের বেতন নির্ণয় করো। এক্সের বেতনটা কত? এক্সের বেতনটা 8 রেশিও। এক্সের বেতন কি? 8 রেশিও। তাহলে আমি এখান থেকে 8 রেশিওর মান বের করবো। কত হয়ে যাবে? কাটাকাটি করে আমরা পেয়ে যাবো 8,000 টাকা। 5-এর সাথে 5 কেটে যাবে, 8,000 টাকা। দেখো এখানে একটা খেয়াল রাখার কথা আছে, জিনিস আছে যে দুজনের বেতন যদি দুজনের বেতন 5,000 টাকা করে বাড়ানো হয়, এইটা এক্স, এধারে ওয়াই আছে। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে স্যার এক্সের কাছে তো 13 রেশিওটাও আছে, 8 রেশিওটাও আছে, তাহলে 8-এরটা কেন বের করলেন? 13 ইন্টু দিয়ে কেন করলেন না? 13 দিয়ে আমি গুণি এই কারণেই করিনি, কারণ এটা হচ্ছে ইমাজিনারি কন্ডিশন, কাল্পনিকভাবে বলা আছে যে যদি দুজনের বেতনটা যদি বাড়ানো হয় তবে ওই রেশিও হবে। তার মানে কি, মানে কল্পনাতে বাড়ি দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু নয়। অ্যাকচুয়ালি কি, আমাদের উপরেরটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল রেশিও, আর নিচেরটা হচ্ছে যে যদি বাড়ানো হয় তখন হবে এটা। ঠিক আছে, তার জন্য এখানে আমরা 8 রেশিওর মানটা বের করলাম। বোঝা গেল যে কেন 8 দিয়ে গুণ করলাম, 13 দিয়ে নয়। নেক্সট, এ ও বি একসাথে 3500 টাকা পায় আর কি। এর কোশ্চেনটার মধ্যে কিছু মিস্টেক আছে এটুকুই। এ রাশির 1/2 যদি বি রাশির 2/3 সমান হয়, মানে এ ও বি টোটাল হয়তো 3500 টাকা আছে এ ও বি এর কাছে। এ রাশির মানে এ এর কাছে যত টাকা আছে তার 1/2 অংশ, আর বি এর কাছে যত আছে তার 2/3 অংশ সমান। তাহলে আমরা বলতে পারি যে স্যার 1/2 অফ এ, মানে এ রাশির 1/2 মানে কি এ ইন্টু 1/2 সমানই 2/3 ইন্টু বি। এবার আমরা এখান থেকে কী করবো? এ বাই বি বের করবো। এ বাই বি বের করবো কীভাবে? এ বিটা ধারে গুণ ছিল, এধারে সে ভাগ হয়ে যাবে। এধারে তো 2/3 পড়েছিল, এধারে 1/2 ছিল, ওধারে যে 2/1 হয়ে যাবে। তাহলে কত পেয়ে যাচ্ছি? 4/3। তাহলে এ আর বি এর অনুপাতটা আমি পেয়ে যাচ্ছি 4/3, 4:3। তাহলে এ প্লাস বি মানে এ বি, এ এর রেশিও 4 যদি হয়, বি এর রেশিও 3, তাহলে দুজনকার সমষ্টি কত? 4 আর 3 7। দুজনকার সমষ্টি কত হচ্ছে? 4 আর 3 যোগ করে দিলে আমরা পেয়ে যাবো 7। ক্লিয়ার? তাহলে টোটাল আমরা বলতে পারি যে এ এর কাছে যদি 4 ইউনিট থাকে, বি এর কাছে 3 ইউনিট থাকে, তার মানে দুজনকার কাছে টোটালি 7 ইউনিট আছে। আর ওরা বলছে যে স্যার 3500 টাকা আছে, তাহলে আমরা বলতে পারি যে স্যার 3500 টাকাটাই আমার 7 ইউনিটের মান। আমাকে জানতে চেয়েছে এ এর কাছে কত টাকা আছে। এ এর কাছে আমাদের 4 রেশিও আছে, যার মান কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো 7 5, এখানে কাটলে আমরা পেয়ে যাবো 500 ইন্টু 4, 2000 টাকা। তাহলে অপশান ডি, রুপি 2000 টাকা। একটি বাক্সে 50টি আপেলের মধ্যে 14টি সোনালি এবং বাকিগুলি লাল। ঠিক আছে, সোনালি আপেল দেখো, সোনালি আপেলের মধ্যে 3টি পচা, আর পচা আপেলের মোট সংখ্যা দেওয়া আছে 9টা। ঠিক আছে, তাহলে যে আপেলগুলো আছে আমার 50টা, তার মধ্যে দু ধরনের, একটা আছে যে গোল্ডেন, একটা যে রেড। গোল্ডেন কতগুলো আছে? 14টা। তাহলে রেড কতগুলো হবে? বাকিটা। বাকি তার মানে হয়ে যাচ্ছে আমার কত হবে? 36। ঠিক, বাকি 36টা আপেল আছে। সোনালি আপেলের মধ্যে 3টি পচা, তাহলে এখানে আমাদের 3টে হচ্ছে যে খারাপ, তাহলে ভালো কতগুলো আছে? 11টা। মোট পচা আপেলের সংখ্যা যদি 9টা হয়, তাহলে এখানে তো 3টে পচা আপেল আছে, তাহলে এখানে নিশ্চয়ই বাকি 6টা এখানে আছে। এখানে যে খারাপ আপেল আছে সেটা হচ্ছে কটা? 6টা। তাহলে ভালো কতগুলো? 30টা। তাহলে লাল আপেলের সংখ্যা, ভালো লাল আপেলের সংখ্যা কত? 30টা। তাহলে এটা তো রেশিও থেকে নর্মালি আমরা করে নিতে পারছি। পি কিউ আর 3টি সংখ্যা 15 17 20 অনুপাতে আছে। যদি এই সংখ্যার যোগফল এত হয়, তাহলে আমরা বলতে পারি যে পি 15 রেশিও, কিউ 17 রেশিও, তো আরটা হচ্ছে 20 রেশিও। তাহলে টোটাল যদি রেশিওর যোগ বলি কত হবে? 15 + 17 + 20 যোগ করলে আমরা পেয়ে যাবো 15 17 32 আর 20 52। 52 রেশিও টোটাল।
আর ওদের যোগফল দেওয়া আছে 36-40। তাহলে আমরা বলতে পারি যে 36-40টা 52 রেশিওর সাথে সমান। 36-40টাই 52 রেশিওর মান। তাহলে কিউ ও পি এর মধ্যে পার্থক্য, আর এবং কিউ এর মধ্যে পার্থক্যের অনুপাত কত? ঠিক আছে, তো কিউ এবং পি এর মধ্যে পার্থক্য, তো এখানে তো আমাদের এটা করার প্রয়োজনই নেই, এখানে আমাদের এই জিনিসটা কিন্তু করার প্রয়োজন নেই। আমাদের যদি এখানে বলা যে কিউ আর পি এর মধ্যে পার্থক্য বলতে হবে, তো এটা দেখো আমাদের কি আছে, পি কিউ আর। পি কত আছে 15 রেশিও, কিউ কত আছে 17 রেশিও, আর কত আছে 20 রেশিও। তিনটে রেশিও একসাথে আছে। যদি পি ইজ টু কিউ, কিউ ইজ টু আর আলাদা আলাদাভাবে থাকতো তাহলে কিন্তু ডাইরেক্টলি ব্যবহার করে দিত না, আগে রেশিওটাকে মার্জ করতে হতো, মানে পি কিউ আর আনতে হতো, তারপর আমরা ওদেরকে একসাথে ব্যবহার করতে পারি। এখানে তিনজন কিন্তু রেশিওটা একসাথে মার্জ আছে, তাহলে আমরা ডাইরেক্টলি বলবো যে কিউ এবং পি এর মধ্যে পার্থক্য, কিউ এবং পি এর মধ্যে পার্থক্য কত আছে 2 রেশিও। আর এবং কিউ এর মধ্যে পার্থক্য, আর এবং কিউ এর মধ্যে পার্থক্য কত আছে 3 রেশিও। এখানে পার্থক্য বলতে কি পজিটিভ ডিফারেন্সটাকে বোঝায়, ঠিক আছে, পার্থক্য বলতে পজিটিভ ডিফারেন্সটাকে। এদের মধ্যে অনুপাত কত, তাহলে অনুপাত কত হবে 2:3। অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে 2:3। তাহলে এখানে আমাদের এই ডেটাটা আমাদের কোনো কাজে লাগছে না। কেউ যদি বের করে এটা দিয়ে তাও হবে, বাট ওটা ফালতু হয়ে যাবে। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে এটা, এবং এর পরিসীমা দেওয়া আছে 38, তাহলে দীর্ঘতম বাহুটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথমে কি করব, এই যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতটাকে আমরা ঠিকঠাক করবো, মানে ওই A:B:C আকারে সাজাবো, বাইতে আছে প্রথমে। তাহলে এটাকে যদি সাজাতে যাই আমরা কি করব, এদের যে এলসিএম আছে এলসিএম দিয়ে গুণ করব, হরগুলোর এলসিএম নিয়ে। তো 24, 20 আর 15, ওকে, তো 1-এর 24, 24, 20, 15-র এলসিএম কত হবে 24, 20 আর 15-র এলসিএম। দেখো আমি এখান থেকে 5 দিয়ে কাটছি, তাহলে 5 ইন্টু এখানে পড়তে হবে 4, এখানে পড়তে হবে 3, আর যদি 4 দিয়ে এটা কাটি 4, 6, 24, এখানে তো 1 হয়ে যাচ্ছে, আর 3 আর 6-এর মধ্যে আমি 6 নিয়ে নিলাম, 5, 4, 20, 6, 120, তাহলে এলসিএম কত হয়ে যাবে 120। তাই 120 দিয়ে আমি তিনজনকে গুণ করবো, 1-এর 20 ইন্টু 120 আর 1-এর 15 ইন্টু 120। তাহলে অনুপাত কত হয়ে যাবে, এখানে 24, 5, 120, 20, 6, 120 আর 15, 8, 120। তাহলে এই জিনিসটা মানেই আমরা বলতে পারি যে 1-এর 24 ইস টু 1-এর 20 ইস টু 1-এর 15 মানেই 5:6:8, ঠিক। এর পরিসীমা 38, তাহলে পরিসীমা মানে কি, এই তিনটা রেশিওর যোগফল, একটা বাহু 5 রেশিও, একটা বাহু 6 রেশিও, একটা বাহু যদি 8 রেশিও হয়, তাহলে টোটাল বাহুগুলোর সমষ্টি কত রেশিও হবে 5 + 6 + 8, মানে 8 আছে 14 আর 5 19 রেশিও। 19 রেশিওর মান দিয়েছে 38, 38 সেন্টিমিটারটা 19 রেশিওর মান। দীর্ঘতম বাহু মানে 8 রেশিও যেটা, সেটা হচ্ছে দীর্ঘতম বাহু। আমাকে দীর্ঘতম বাহুর মান জানতে চাইছে, তাহলে কাটাকাটি করবো, 19 2 × 38, 2 × 8 = 16 সেন্টিমিটার। অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, তাহলে 2A:3, B:C। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, একটা জিনিস শেখানো আছে এখানে, আগে অঙ্কটা আমরা বলবো। তাহলে কী দেওয়া আছে, A:B = 2:3 আর B:C = 4:7। তাহলে এক্ষেত্রে আমরা রেশিওটাকে মার্জ করি। প্রথমেরটাতে আছে A:B, এখানেও আছে B, এখানেও আছে, তার মানে এখানে B এর মান আছে কি 3, এখানে B এর মান আছে 4, দু জায়গাতে B এর মানটাকে সমান করব। তাহলে প্রথমে যে রেশিওটা আছে সেখানে বি এর মানটা 3 আছে, আর দ্বিতীয়টাতে 4 আছে, তাহলে 4 আর 3 লসাগু কত 12, তাহলে 12 বানাতে হবে বিকে যদি 12 বানাতে চাই তাহলে প্রথমের যে অনুপাতটা আছে এটাকে কত দিয়ে গুণ করবো 4 দিয়ে গুণ করবো। তাহলে নতুন A:B কত হয়ে যাবে 4 × 2 = 8 4 × 3 = 12, আর B:C, তাহলে এখানে বি এর মানটা 4 আছে, আমরা 12 বানাতে চাইছি, কত দিয়ে গুণ করবো 3 দিয়ে। 3 দিয়ে যদি গুণ করি 3 × 4 = 12, 3 × 7 = 21। তাহলে A:B:C সমান কী বলা যায় 8:12:21। রেশিওটা মার্জ করে নিলাম, দু জায়গাতে বি এর মানটা সমান করে। তাহলে যে দুটো রেশিও দেওয়া থাকবে সেখানে যে জিনিসটা কমন থাকবে সেটার মানটা দু জায়গাতে সমান করব, তারপর রেশিওটাকে মার্জ করব। জানতে কি চেয়েছে 2A:3, B:C, তাহলে 2A, তার মানে এ এর দেখো এ হচ্ছে যেমন 8 রেশিও, এখান থেকে আমরা বলতে পারি এ হচ্ছে যে 8 রেশিও। এ 8 নয়, কিন্তু এর ভ্যালু 8 নয়, ঠিক আছে, এ 8 রেশিওতে হতে পারে, যেটাকে 2 দিয়ে গুণ, হতে পারে 3 দিয়ে গুণ, সবাইকে, ঠিক আছে। তো এর ভ্যালু 8 রেশিও, বি এর ভ্যালু হচ্ছে এখান থেকে 12 রেশিও, সি এর ভ্যালু এখান থেকে 21 রেশিও। বের করতে হবে 2A:3, B:C। 2A তাহলে 2 × A, 2 × 8 = 16, 3B তাহলে 3 × B মানে 3 বার হয় 36, C, সি মানে কত আছে 21, তাহলে 16:36:21, যেটা আমার অপশান সি আছে।
যদি সাপোজ এখানে 2a স্কোয়ার ইজ টু 3b স্কোয়ার ইজ টু c বলতো, মানে এদের যে পাওয়ার আছে এ বি সি যে চল সংখ্যাগুলো, ওদের যদি পাওয়ারগুলো ডিফারেন্ট হতো তাহলে কিন্তু আমরা মান বের করতে পারতাম না। খেয়াল থাকবে, যদি সাপোজ এখানে জানতে চাইতো আমার যে এ স্কোয়ার ইজ টু বি ইজ টু সি, আমরা কিন্তু মান এখান থেকে নির্ণয় করতে পারতাম না এ বি সি রেশিও দেওয়া থাকলে। খেয়াল থাকবে, কারণ এখানে পাওয়ারগুলো সেম থাকতে হবে। এখানে পাওয়ার 2 আছে, তাহলে এখানেও পাওয়ার 2 হতে হবে, তবেই আমরা বের করতে পারবো, আদারওয়াইজ বের করতে পারবো না। কেন বলে দিচ্ছি তোমাদেরকে, কারণ এখানে আমরা যেটা এ ইজ টু বি ইজ টু সি পেয়েছি, তার মানে আমরা বলতে পারি যে এ সমান 8x, বি সমান 12x, সি সমান 21x, এটা বলতে পারি। আমরা তো এটা রেশিওতে নিয়ে যাচ্ছিলাম, বাট যদি অ্যাকচুয়াল মান ধরতে চাই তাহলে এ সমান 8x, বি সমান 12x, সি সমান 21x। এখান থেকে তুমি এ স্কোয়ার হলে বলবে যে এ স্কোয়ারের মান কী হবে, 64x স্কোয়ার, ঠিক। বি এর মান তো তোমরা 12x, আর সি এর মান হচ্ছে তোমাদের 21x। তাহলে একটা এক্স তো কেটে যাবে, কিন্তু আর একটা এক্স থেকে এর কাছে রয়ে যাচ্ছে 64x ইজ টু 12 ইজ টু 21। তাহলে এক্স একটা রয়ে যাচ্ছে, আর এক্সটা আমরা নিজেরা ইনভলভ করেছি, তাহলে অ্যান্সারের মধ্যে এক্স থাকা উচিত নয়, কিন্তু তবুও রয়েছে। তাই জন্য বললাম যে যদি এদের পাওয়ারগুলো আলাদা আলাদা, পাওয়ারগুলো যদি সেম না থাকে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না। খেয়াল থাকবে। নেক্সট, এক্স ইজ টু ওয়াই সমান 3 ইজ টু 5, তাহলে এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে ডাইরেক্টলি আমরা বলতে পারি যে এক্সের সাথে কী আছে, 3 আছে, তাহলে এক্সের রেশিও আমরা ধরে নিচ্ছি 3, আর ওয়াইয়ের রেশিওটা 5, বা চাইলে কেউ 3a 5a এভাবেও ধরতে পারো। বাট এখানে আমরা ডাইরেক্টলি যদি এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 5 ধরে নিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। কী করে আসবে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট মান বসাবো, 10 ইন্টু এক্স, এক্সের মান 3, তাহলে 10 3 30, প্লাস ওয়াইয়ের মান 5, 3 5 15, ইজ টু এক্সের মান 3, তাহলে 5 3 15, প্লাস ওয়াইয়ের মান আছে 5, 2 5 10, 45 ইজ টু 25। তো 5 9 45, 5 5 25, 9 ইজ টু 5, বোঝা গেল। তাহলে আমরা চাইলে 3a 5a ধরেও করতে পারতাম, বা নর্মালি এখানে 3 আর 5 ধরে নিলে কিন্তু অ্যান্সার চলে আসবে, যেহেতু রেশিওতে এসছে। এবিসি এর বেতনের অনুপাত দেওয়া আছে, আর তাদের বেতন যথাক্রমে এত % বৃদ্ধি পেলে তাদের নতুন বেতনের অনুপাতটা কত হবে, ঠিক আছে। তাহলে তাদের এবিসি এর বেতন অনুপাতটা কী দিয়েছে, 3 4 5। তাহলে আমরা বলতে পারি যে এ এর বেতন যদি 3x টাকা হয়, বি এর বেতন যদি 4x টাকা হয়, সি এর বেতনটা তাহলে 5x টাকা। এবারে ওদের বেতন যদি যথাক্রমে 10%, 15%, 20% বৃদ্ধি পেয়ে যায়, তার মানেটা কি, মানে এ এর বেতন 100% ছিল, 10% বেড়ে গেছে, মানে কত হয়ে গেছে, 110% হয়ে গেছে। বা তোমাদেরকে রেশিওতে যে জিনিসটা শিখেছিলাম যে স্যার 10% মানে তো 1/10, 10%-এর বৃদ্ধি মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী হয়ে যাবে, 11/10। 15% মানে কি বলেছিলাম, 3/20। 15% বৃদ্ধি মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 23/20। 20% মানে কি, 1/5। 20% বৃদ্ধি তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী হয়ে যাবে, 6/5। ঠিক, এক বাস মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি, উপরেরটা নিচেরটা যোগ করে উপরে চলে যাচ্ছে, যেহেতু বৃদ্ধি হচ্ছে, যদি কমতো তাহলে 5 থেকে একটা বিয়োগ করে নিতাম, 4/5 হয়ে যেত। তাহলে বেতনটা ছিল 3 ইজ টু 4 ইজ টু 5 রেশিওতে। এখন এর বেতনটা 11/10 গুণ হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু 11/10 ইজ টু বি এর বেতনটা তো 23/20 হবে, ঠিক, 23/20 হয়ে যাচ্ছে, ইজ টু সি এর বেতনটা যা ছিল তার 6/5 গুণ হয়ে যাচ্ছে। এবার এখানে আমরা কাটাকাটি করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে যদি আমরা কাটাকাটি করব, কত দিয়ে কাটবো, এখানে 5-এর সাথে 5 কেটে যাবে, 4 5 20, এখানে পড়ে থাকছে তাহলে 3 11 33/10 ইজ টু 23/5 ইজ টু 6। তাহলে সবাইকে 10 দিয়ে যদি গুণ করি, 33 ইজ টু, এখানে 10 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, 5 দুগুণে 10, 23 দুগুণে 46 ইজ টু 10 দিয়ে গুণ করলে 60। 33 46 60, যেটা আমাদের অপশান বিতে আছে, 33 46 60। বা যখনই আমরা একটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি 33, তখনই আমরা বলতে পারতাম যে 33 তো একমাত্র বিতেই আছে, তাহলে অপশান বি আমাদের অ্যান্সার হবে। একটি মানি ব্যাগে মোট 900 টাকা আছে, মানি ব্যাগে 100 টাকা নোট, 50 টাকা নোট এবং 20 টাকা নোটের অনুপাতটা এত দিয়ে আছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের দুটো অঙ্ক আছে, একটা হয় তাদের টাকার পরিমাণের রেশিও দেওয়া থাকে, কখনো কখনো নোটের সংখ্যার রেশিওটা দেওয়া থাকে, 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম করেও দিয়ে থাকে কোশ্চেনগুলো। তো এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু বারবার এই কোশ্চেনটা আসে, এটা ভালো করে ধ্যান দিয়ে শুনে নেবে, আর আশা করি আজকের পর আর কোনো এটা দিয়ে প্রবলেম হবে না। কী বলা আছে, 100 টাকার নোট, 50 টাকা নোট এবং 20 টাকার নোটের সংখ্যার অনুপাতটা 2:3:5, ঠিক আছে। নোটের অনুপাত বলেছে মানে নোটের সংখ্যার অনুপাতটা দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস বলো, যদি আমি ধরে নিই যে 100 টাকার নোট আমার
যখন রেশিওতে থাকবে কোনো জিনিস তখন যখন আমাদের বাচ্চাবেলায় ছিলাম তখন আমাদের কী বলতো, যখনই কোনো একটা জিনিস রেশিও থাকবে, যে দুটো পেনের দামের অনুপাত 2:3, তিনটে পেনের দামের অনুপাত 2:3:4, তখন আমরা ওই পেনের দামগুলো কীভাবে ধরতাম, যে 2x, 3x, 4x কোনো একটা চল সংখ্যাকে গুণ করতাম দিয়ে ধরে নিতাম। ঠিক এখানেও আমরা সেভাবেই করতে পারি। কীভাবে করতে পারি, যে 100 টাকার নোট 2 রেশিও, আমরা ধরে নেবো যে 100 টাকার নোট কতগুলো আছে, 2x সংখ্যক আছে। 50 টাকার নোট আছে আমার 3x সংখ্যক, আর 20 টাকার নোট আছে আমার 5x সংখ্যক। ক্লিয়ার, যেহেতু 2:3:5। এবার যদি 100 টাকার নোট 2x সংখ্যক থাকে তাহলে ভ্যালু কটা হবে, মানে আমি বলতে চাই যদি 100 টাকার নোট তোমার কাছে 5টা থাকে, তুমি ক টাকা আছে বলবে, 5 × 100 500 টাকা। 100 টাকার নোট যদি 10টা থাকে তুমি বলবে আমার কাছে 100 × 10 টাকা আছে। সিমিলারলি যদি 100 টাকার নোট 2xটা থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, তুমি বলবে যে স্যার 2x × 100 টাকা আছে। সেম 50 টাকার নোট যদি 3xটা থাকে তাহলে টোটাল কত টাকা আছে, 3x × 50টা, প্লাস 20 টাকার নোট যদি 5x সংখ্যক থাকে তাহলে টোটাল ওখানে কত টাকা হচ্ছে, 20 × 5x। আর এটাই আমার টোটাল টাকা, এটা মানেই তো বলা হয়েছে 900, এটা মানেই বলা হয়েছে 900। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, এখানে পাবো 200x প্লাস 150x প্লাস 100x সমান 900। তো 200, 300, 400, 450x সমানে পেয়ে যাচ্ছি 900। এক্স সমান কত হবে, 2, 450 দিয়ে ভাগ হলে এক্স সমান 2। তাহলে জানতে চাই যে প্রতিটি ধরনের নোটের সংখ্যা কত, তাহলে নোটের সংখ্যা 2x, 3x, 5x ধরেছিলাম, এক্সের মান পেয়ে গেছি 2, তো 2 × 2 মানে 4টা, এটা কত হয়ে যাবে 4, এটা কত হবে 2 × 3 = 6, এটা কত হবে 2 × 5 = 10, তাহলে 4, 6, 10 কোথায় আছে, অপশান বিতে আছে, 4, 6, 10। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল কীভাবে করলাম। এটা চাইলে কি এভাবে ডাইরেক্ট করে নিতে হতে, যে 100 টাকার নোট দুই রেশিও ভেবে নিতে, তাহলে টোটাল 200 রেশিও, 200 টাকা আমার হচ্ছে। 50 টাকার নোট 3 রেশিও মানে 150 টাকা, আর 20 টাকার নোট 5 রেশিও মানে 100 টাকা, দিয়ে ওটাকে যোগ করে ভাগ করলেও একই ব্যাপার আসছে। ঠিক আছে, জাস্ট লেখার এই ঢংটাই চেঞ্জ, আর কিছু না, বাকি সেম। 1.4 এবং 35-এর মধ্যে গড় সমানুপাতিক এবং 6 ও 9-এর তৃতীয় সমানুপাতিকের যোগফল। যাদেরকে যে 1.4 এবং 35-এর যেটা গড় সমানুপাতিক মানে মধ্য সমানুপাতিক, তাহলে মধ্য সমানুপাতিক আমরা কীভাবে বের করি, যদি আমরা একটু বেসিকে ভেবে যাই, যে যদি এ বি সি এই তিনজন যদি সমানুপাতে থাকে তখন আমরা কি লিখতে পারি, A:B:C। তার মানে A/B সমান B/C, এটা লেখা যায়। তার মানে কি B² সমান AC বলতে পারি আমরা, B² সমান AC বলতে পারি। তাহলে B সমান কী হয়ে যাচ্ছে, √AC। B সমান কী হয়েছে, √AC। আর এই বিটাই তো মধ্য সমানুপাতি ছিল, বিটাই তো মাঝে ছিল, তাহলে বিটা মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি সমান √ প্রথম ইন্টু তৃতীয়। এটাই অনেক টিচার কী করে, যে মুখস্থ করতে বলে দেয়, যে মধ্য সমানুপাতি সমান হবে প্রথম ইন্টু দ্বিতীয়, প্রথম ইন্টু তৃতীয় তার রুট। বাট এটা তোমরা এইভাবে দেখে নিতে পারো যে কেন আসে, কারণ সূত্রটা ভুলে যেতে পারো। বাট এই জিনিসটা যদি দেখে নাও তাহলে তোমাদের ভুলে গেলেও সঙ্গে সঙ্গে করে নিতে পারবে, কারণ এটা করতে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। তো তাহলে 1.4 আর 35-এর যেটা মধ্য সমানুপাতি হবে সেটা কত হবে, আমরা যদি মধ্য সমানুপাতি এক্সই ধরে নিই তাহলে √1.4 × 35। ওকে, তো গুণটা যদি করে নিই 14×5 = 70, আর 7, 14 × 3 = 42, সাথে 49, একটা দশমিক ছিল এখানে দশমিকটা বসে যাবে, তাহলে 0.49 মানে 7 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এদের গড় সমানুপাতিকটা কত হলো, 7। 6 এবং 9-এর তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি মানে কোনটা জানো, তৃতীয় সমানুপাতি মানে যদি এইভাবে বলা হয় যে এখানে সিটা যেটা আছে সেটা হচ্ছে যে তৃতীয় সমানুপাতি। ঠিক, প্রথম সমানুপাতি, এটা মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি, আর এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। তাহলে সি সমান কী বেরোবে এখান থেকে, সি সমান দেখো এখান থেকে আমরা চাইলে বের করতে পারি যে B² সমান AC। তাহলে সি সমান কী বলতে পারি, B²/A। এই লাইন থেকে আমি বলতে পারি যে সি সমান B²/A। তাহলে তৃতীয় সমানুপাতি সমান কি, দ্বিতীয়টা স্কোয়ার/A। এটা কেউ কেউ মুখস্থ করে বলতে পারে, যে এটা মুখস্থ করে নেবে, সি সমান কী হবে, যে তৃতীয় সমানুপাতি সমান B²/A, প্রথম সমানুপাতি সমান A²/B। বাট এরকম করে মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট এটা কয়েক সেকেন্ডের মধ্যে বের করে নিতে পারবে, কারণ এত কিছু ফালতু মুখস্থ করলে মাথাটা ডাস্টবিন হয়ে যাবে, আর কিছু না। তো তাহলে আমরা এখানে কী করবো, B² মানে দ্বিতীয়টা স্কোয়ার যেটা হচ্ছে 9, 9, 81। এখানে যদি আমরা একটা ওয়াই ধরে নিই তাহলে ওয়াই সমান হবে 9, 9, 81, 9² মানে 81/6। ওকে, 81/6 কাটাকাটি করে নেবো, 3 × 2 = 6, 3 × 7 = 81 মানে 27/2।
27/2 মানেই হয়ে যাচ্ছে 2 13 26 মানে 13.5। তাহলে এগুলোর যোগফল কত হবে? এক্স আর ওয়াইয়ের যোগফল হবে 7 আর 13.5 মানে 20.5, যেটা আমার অপশান এতে আছে। তাহলে বোঝা গেল, এটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা বের করে নিতে পারবো যে বি সমান কি বা সি সমান কি, প্রথম সমানুপাতি সমান কত হবে, দ্বিতীয় সমানুপাতি সমান কত, তৃতীয় সমানুপাতি। এগুলো কিন্তু আমি কোনো দিনের জন্য মুখস্থ করিনি, বা না আমি তোমাদেরকে মুখস্থ করতে বলবো। বাট এই যে মধ্য সমানুপাতি, এটা মোটামুটি চাইলে আমাদের মুখস্থ কিন্তু ইজিলি হয়ে যেতে পারে, তো মুখস্থ করে নিতে পারো। নাও মুখস্থ করলেও কোনো সমস্যা নেই, এটা বের করতে খুব বেশি সময় নেবে না। ঠিক, পি ইজ টু কিউ সমান যদি 9:1 হয়, কিউ ইজ টু আর দিয়ে আছে, আর ইজ টু এস দিয়ে আছে, তাহলে পি আর এস এর মানটা কত? পি ইজ টু আর ইজ টু এস। তো আমরা এখানে দুটো দুটো করে মার্জ করতে পারি, বা চাইলে তোমাদেরকে শর্ট ট্রিকটা দেখেছিলাম সেটাও দেখিয়ে দেবো, সেইভাবেও আমরা চাইলে করতে পারি যে পি কিউ আর এস সবাইকার মানটা আমরা বের করে নেবো। প্রথমে আমি দুটো দুটো করে মার্জ করছি, তারপরে শর্ট ট্রিকে দেখাবো যে কীভাবে করতে পারি। তো পি ইজ টু কিউ সমান গিয়েছে 9:1, আর কিউ ইজ টু আর সমান 1:8। তাহলে এখানে কিউ, এই দুটোর মধ্যে যদি দেখি তাহলে কিউটা কমন আছে, এখানে কিউ এর মান আছে 1, এখানে কিউ এর মান আছে 1। ভেরি গুড, তাহলে অলরেডি সেম সেম জিনিস আছে। তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি কি, যে পি ইজ টু কিউ ইজ টু আর সমান পি এর জায়গাতে 9, কিউ এর রেশিওতে 1, এখানেও কিউ এর 1 আছে, এখানে আর এর আছে 8। পি কিউ আরটা পেয়ে যাচ্ছে 9:1:8। আর ইজ টু এস সমান দিয়ে আছে 1:10। আর ইজ টু এস সমান দিয়ে আছে 1:10। ওকে, এখানে তাহলে দেখো এই যে দুটো অনুপাত আছে এদের মধ্যে আর কমন, এখানে আর এর মান আছে 8 রেশিও, এখানে আর এর মান আছে 1 রেশিও, তাহলে এখানেও আরকে আমি 8 বানাবো। ঠিক, আরকে 8 বানানোর জন্য এই দুটোকে আমি 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 8:80। মানে এখন আর এর মান 8, এস এর মান 80, এখানেও আর এর মান 8, এখানেও আর এর মান 8। এবার আমি মার্জ করে দিতে পারি যে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ টু এস সমান কত হয়ে যাবে? 9:1:8:80। আমার পি ইজ টু আর ইজ টু এস চেয়েছে, তাহলে পি ইজ টু আর ইজ টু এস সমান হবে 9:8:80, 9 8 80, যেটা আমাদের অপশান সিতে আছে। আর যেটা আমি তোমাদের বলছিলাম সেটা, এখানে যেহেতু দুটোকে ইজিলি মার্জ করা আছে, তো এক্ষেত্রে তো ফ্রুটফুল হবে না, বাট যখন মার্জ করা যাবে না, যখন ওইটাকেও গুণ করতে হবে, তখন কিন্তু জিনিসটা সুবিধা পড়বে। আমি তোমাদের একবার তবু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে প্রসেসটা কীভাবে করবে। প্রথমে লিখবে পি ইজ টু কিউ, কী আছে 9:1, তারপরে কী আছে কিউ ইজ টু আর, লিখবে কিউ ইজ টু আর, তারপরে আছে আর ইজ টু এস, লিখবে আর ইজ টু এস। এখানে অর্ডারটা খেয়াল রাখার বিষয় আছে, যখনই তোমরা শর্ট ট্রিক করবে জেনে নেবে যে শর্ট ট্রিক মানে সেখানে কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। যেমন এখানে বলছি যে তুমি পি ইজ টু কিউ লিখেছো, তো তারপরে কিউ ইজ টু আরই লিখতে হবে, আর ইজ টু কিউ লিখে দিয়েছো, ব্যাস ওখানেই শেষ। শর্ট ট্রিকের জন্য এইটাই লিমিটেশন, বহুত অনেক কিছু মনে রাখতে হয় শর্ট ট্রিক মনে রাখতে গেলে। আর যদি এভাবে করতে যাও, বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র যে দু জায়গাতে কোন রেশিও, দুটো রেশিওর মধ্যে কে কমন আছে, তাদের মানটা কত আছে, সেই মানগুলোকে ইকুয়াল করতে হবে। তাহলে বিশেষ কিছু মনে রাখার জায়গা নেই। এখানে কিন্তু মনে রাখতে হবে তোমাকে, যদি পি ইজ টু কিউ বসেছো, তারপরের লাইনে অবশ্যই তোমাকে কিউ ইজ টু আর লিখতে হবে। যদি আর ইজ টু কিউ লিখে দিয়েছো, ব্যাস ভুল। তাহলে পি ইজ টু কিউ, কিউ ইজ টু আর ইজ টু এস, এভাবে লিখতে হবে পরপর। এবার আমরা করবো যে পি কিউ আর এস, এখানে ডাইরেক্ট আমাদের বেরোবে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ টু এস। তাহলে যখন পি এর মান লিখবো তখন কী করবো, এই প্রথম তিনটার মধ্যে গুণ করবো, এই তিনটার মধ্যে গুণ করবো। তো 9:1 9 রেশিও। যখন আমি কিউ নেবো, এবার একটা একটা করে বাঁ দিকে ছেড়তে থাকবো। তাহলে আমি তিনটাকে লিখছি বাঁ দিকের, এবার বাঁ দিকে একটা উপরেরটা ছেড়ে দেবো, তার জায়গায় কাকে নেবো, ডান দিকেরটা নেবো। মানে যখন তা একটা একটা করে ছাড়তে থাকবো, একটা করে ডান দিকেরগুলোকে ইনক্লুড করতে থাকবো। তাহলে 9কে ছেড়ে দিলাম, 9-এর জায়গায় নিলাম কাকে, এই 1কে। তাহলে 1 1 আর 1-এর গুণ করবো, কত হয়েছে 1। তাহলে কিউ এর রেশিও কত হলো 1। এবার দেখো, তাহলে এখানে আমি একটাকে ছেড়ে দিয়েছিলাম, এবার আমি দুটোকে ছেড়ে দেবো। তাহলে দুটোকে যদি ছেড়ে দিই, তাহলে এই 9টা আর এই একটা ছেড়ে দিচ্ছি, আমি নেবো কাকে, এই 1টাকে, এই 8টাকে আর এই 1টাকে। তাহলে গুণ করলে পেয়ে যাবো 8, এটা আর রেশিও। এবার এখানে আমি দুটো ছেড়েছিলাম, এবার আমি এধারে তিনটেই ছেড়ে দেবো বাঁ দিকের। বাঁ দিকে যদি তিনটেই ছেড়ে দিই, তাহলে নেবো কোন দিকে, ডান দিকে তিনটেকে। কত পেয়ে যাবো, গুণ করলে 10 8 80। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে পি ইজ টু কিউ ইজ টু আর সমান 9:8:80। তো এটা ছিল তোমাদের শর্ট অ্যাপ্রোচ, একদম শর্টে করার জন্যে এই মেথডটা খেয়াল থাকবে। নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াইয়ের তৃতীয় সমানুপাতি কত হবে। তো সেম জিনিস বলবো আমরা, যে ধরে নেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স মাইনাস ওয়াই, তৃতীয় সমানুপাতি আমরা এ ধরে নিচ্ছি, এক্স ওয়াই ধরবো না, কারণ এক্স ওয়াই অলরেডি যেহেতু ব্যবহার হয়েছে, তাহলে আমরা আলাদা কোনো একটা রাশি ধরবো, সেটা ধরে নিচ্ছি এ। ইজ টু থাকা মানে কি, আমরা কীভাবে লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
বাই এক্স মাইনাস ওয়াই, কারণ ইজ টু মানেই বাই বলেছিলাম, সমান এক্স মাইনাস ওয়াই বাই এ। আমাকে এখানে এর মানটা বের করতে হবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানেই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে পড়ে আছে এক্স মাইনাস ওয়াই, উপরে আছে এখানে এক্স মাইনাস ওয়াই বাই এ। এবার যদি আমরা কাটাকাটি করি, এবারে যদি এখানে আমরা কাটাকাটি করে নিই তো কেস কাটবে, একটা এক্স মাইনাস ওয়াইয়ের সাথে একটা এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, বা এখানে আমরা বলতে পারি যদি কোনাকুনি গুণ করি এ ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই, তাহলে এ সমান কী হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যেটা আমরা দেখবো কোথায় আছে, অপশান বিতে আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? এটা প্রথম সমানুপাতি বলা হয়, এটা প্রথম সমানুপাতি, এটা মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি, আর এটা হচ্ছে যে তৃতীয় সমানুপাতি। তো যেটাই বলবো না কেন, যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা তৃতীয়টাকে বের করে নিতে পারি। দুটি সংখ্যার অনুপাত যদি 4:5 হয়, যদি প্রতিটি সংখ্যা 25 দ্বারা হ্রাস করা হয় তাহলে অনুপাতটি 3:4 হবে। দেখো এটা অনেক সময়তে এই যেও বলা হয় যে দুজনকার বয়সের অনুপাত 4:5, 25 বছর আগে তাদের অনুপাত ছিল তাই 3:4, তাহলে এখন তাদের বয়স কত, বা 25 বছর আগে তাদের বয়স কী ছিল, এভাবে কিন্তু কোশ্চেনটাকে কখনো কোনো ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করা হয়। এখানে যেমন বলেছে যে সংখ্যা দুটোর এরকম করে বলতে পারে যে দুজনকার বেতনের অনুপাত 4:5, দুজনকার বেতন যদি 25,000 টাকা করে কমে যায় তাহলে এখন বেতন হয়ে যায় 3:4, বলো আগে কত রেশিও, আগে কত বেতন ছিল, এখন কত বেতন ছিল। এইভাবে টাইপের অঙ্কগুলো কিন্তু মানে ধাঁচটা একই রাখা হয়, শুধুমাত্র টার্মগুলো যে কথা বলাটা, সেই কথা বলার ভঙ্গিমাটা চেঞ্জ করে দেয়, আর কিছু না, বাকি যেরকম ছিল সেরকমই। আমরা কি খেয়াল রাখবো যে স্যার রেশিওটা আগে 4:5 ছিল, দুজনকারই 25 করে মাইনাস করে দিয়েছি, নতুন রেশিওটা পেয়ে গেছি 3:4। এবারে সেটা টাকা পয়সা হোক, কারুর বেতন হোক, আমাদের কিছু যায় আসে না, আমাদের মূল ফ্যাক্ট কি এইটুকুই, বাকি গল্প নিয়ে আমাদের কোনো আসে যায় না। তাহলে সেম এটাও চাইলে আমরা যদি বেসিক নিয়মে করি তাহলে বলবো যে সংখ্যা দুটো প্রথমে ছিল 4x 5x, 25 দ্বারা হ্রাস করেছি মানে 4x থেকে 25 বাদ দিয়ে দিয়েছি, আর 5x থেকে 25 বাদ দিয়ে দিয়েছি, যার প্রভাবে পড়ে আছে 3/4। এটা এবারে কোনাকুনি গুণ করে এক্সের মান তোমরা বের করতে পারবে। তাহলে এটা তো চলে গেলো তোমাদের একদম যেটা বেসিক অ্যাপ্রোচ। আমরা চাইলে যেটা স্মার্ট অ্যাপ্রোচ দেখালাম সেটাও লাগাতে পারি। কি বলবো সেখানে যে এখানে ডিফারেন্স কত আছে রেশিওদের মধ্যে 1, এখানে ডিফারেন্স কত আছে 1, ব্যাস যখনই আমাদের ডিফারেন্স সেম থাকবে তখন তো আমাদের ইজি হয়ে যায়, ডাইরেক্ট আমরা রেশিওগুলো ব্যবহার করতে পারি। তাহলে 4:5 ছিল 3:4 হয়ে গেছে, কত কমেছে, এখানেও 1 রেশিও কমেছে, এখানেও 1 রেশিও কমেছে। বলেছিলাম যে রেশিও দুটোর গ্যাপ যদি সমান হয়ে যায় তাহলে এইখানে যে গ্যাপটা সেটা দেখবে সমান হয়ে যাবে, ঠিক। তাহলে 1 রেশিও কমেছে, আর ওরা বলছে যে 25 দ্বারা হ্রাস করা হয়েছে, মাইনাস কেন, কারণ কমেছে বলাচ্ছে, কমেছে দেখানোর জন্য মাইনাস। তাহলে 1 রেশিওর ভ্যালু আমরা বলতে পারি 25, এরা বলছে যে 25 করে বিয়োগ করেছে, আমরা দেখতে পাচ্ছি যে 1 রেশিও করে কমিয়ে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 25টাই আমার 1 রেশিওর ভ্যালু। বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, তাহলে বৃহত্তম সংখ্যাটা কোনটা, এটা 5 রেশিও, 5 রেশিওর মান এটা হবে, তাহলে 25 পাচ্ছে 125, বৃহত্তম সংখ্যাটা কত হয়েছে 125। এইটা কিন্তু নয়, বলবে যে এটাও তো স্যার 4টাও তো এর ঘরে আছে বৃহত্তম সংখ্যায়, এটা যে যদি লেখা আছে যে যদি এই জিনিসটা করা হতো তবে এই জিনিসটা হতো, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালিতে হয়নি। সে আমরা বলি না যে যদি এইরকমটা হতো না তাহলে ওরকমটা করে দিতাম, যদি এই কোশ্চেনটা আসতো না তাহলে আমি এরকমটা করে দিতাম, মানে ওটা যদি, ওটা অ্যাকচুয়ালিতে হয়নি। এখানে আমাকে অ্যান্সারটা চেয়েছে যে বৃহত্তম সংখ্যাটা, মানে যেটা অ্যাকচুয়ালিতে আছে, ঠিক আছে, খেয়াল থাকবে এই জিনিসটা। এখানে কিন্তু সিলি মিস্টেক অনেকেরই করে, অনেকেরই এখানে কিন্তু সিলি মিস্টেক হয়, আর সেই সিলি মিস্টেক করার জন্য অ্যান্সারটাও অপশান এতেই দিয়ে রেখেছে। আমি তোমাদেরকে বলেছি যে এক্সামিনারে চালাকে যেটা যেটা স্টুডেন্টরা ভুল করবে না সেটার অ্যান্সারটাকে এক্সামিনার একদম প্রথমে রাখবে, এটা ওদের চালাকি করে, ঠিক। আর যেটা অ্যান্সারটা সঠিক আসবে সেটা সাধারণত কী করে 4 নম্বর অপশানে রাখে, যতদূর পর্যন্ত ছেলেরা দেখবেই না তার আগে টিক করে বেরিয়ে যাবে, ব্যাস ওখানে নাম্বার আমি কেটে নেবো। তো তোমরা কিন্তু এভাবে বোকা মানে অ্যান্সার করবে, সব কিছুই করে দেবে, শেষকালে সিলি মিস্টেক করে আসে না, ঠিক। একটি শহরে কর্মরত এবং বেকার ব্যক্তির অনুপাত 3:2, যদি শহরে 750 জন ব্যক্তি থাকে তাহলে কতজন ব্যক্তি বেকার। তো এটা তো বলার কিছু নেই, কর্মরত তো 3 রেশিও, বেকার 2 রেশিও, তাহলে টোটাল জনসংখ্যা আমরা বলতে পারি 5 রেশিও, টোটাল জনসংখ্যা 5 রেশিও। এখানে কী দেওয়া আছে 750 জন ব্যক্তি থাকে, মানে টোটালটা 750, আর আমরা দেখছি টোটাল হচ্ছে যে 5 রেশিও, তাহলে 5 রেশিওটা 750-এর মান। জানতে গিয়ে যে বেকার কত, বেকার আছে আমার 2 রেশিও, 2 রেশিওর মান জানতে চাওয়া হয়েছে। 750 জনেই টোটাল এখানে দেখছি 3 আর 2 5 রেশিও, তাহলে 5 রেশিওর ভ্যালু 750, তাহলে 2 রেশিওর ভ্যালু কত, কাটাকাটি করে নাও, কাটাকাটি যদি করে আমরা এখানে 5 15 দিয়ে কাটবে 150-তে, 150 × 2 মানে 300,
তাহলে বেকার কতজন আছে? 300 জন। 2x প্লাস 7y ইজ টু 4x মাইনাস 3y ইজ এজ 8 ইজ টু 3 হলে x ইজ টু এর মান কত? তো ইজেস মানেই জানি সমান হয়। ইজেস মানে কি? জাস্ট এই দুটোকে আমরা মিলিয়ে দেবো, কত হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে কী দেওয়া আছে? 2x প্লাস 7y বাই 4x মাইনাস 3y সমান 8/3 দেওয়া আছে। কোনাকুনি গুণ করবো, তাহলে 3 দুগুণে 6x প্লাস 21y সমান 8 4 32x মাইনাস 24y। এবার এই 32xটা যদি এধারে নিয়ে আসি বা এধারে নিয়ে যাচ্ছি, 6xটাকে মনে করে আমি এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আর এই 24yটাকে আমি এধারে নিয়ে আসছি, তাহলে এধারে মাইনাস 24 ছিল, এধারে এসে প্লাস 24y হয়ে যাবে। প্লাস 21y তো পড়েই আছে, 32xটা এধারে ছিলই, 6xটা এধারে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 24 আর 21 হয়ে যাচ্ছে আমাদের 45y সমান 26x। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান কী হবে? এক্সের সাথে গুণ ছিল 26, তাহলে 26টা নিচে চলে আসবে 45 উপরে, তাহলে 45 ইজ টু 26, যেটা আমাদের অপশান সিতে আছে, 45 ইজ টু 26। বোঝা গেল? সিম্পলি আমরা বেসিক নিয়মে করে দেবো, কোনো কিছু এদিক ওদিক না ভেবে। 6000 টাকা পি কিউ আর এর মধ্যে 5, 7, 8 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুলবশত তা পি কিউ আর এর মধ্যে 9, 7, 4 অনুপাতে ভাগ করা হলো। এর ফলে আর এর পরিমাণ কতটা বৃদ্ধি পেল? দেখো, এই ধরনের কোশ্চেনও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বারবার ঘুরিয়ে আসে। কী ধরনের আসে বলে দিচ্ছি। যেমন তোমরা কখনো কখনো দেখবে যে কোনো একজন পিতার সম্পত্তি 3 ছেলের মধ্যে ভাগ করা যায়। বলবে যে 1/2 রেশিও, 2/3 রেশিও, 5/8 রেশিও, এই রেশিওতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুলবশত সেটা 2/3, 5/7, 8/12 এরকম রেশিওতে ভাগ করে দিয়েছে। মানে কোনো একটা রেশিওতে ভাগ করার কথা ছিল, সেই রেশিওটা হয়তো কমপ্লেক্স দিয়ে দিতে পারে, মানে বাই করে দিয়ে দিতে পারে, আবার কখনো ইজিলিও দিয়ে দিতে পারে। যে কোনো একটা সম্পত্তি ছিল, এই সম্পত্তিটা এই 3 জনকে মধ্যে এই রেশিওতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুলবশত এই রেশিওতে ভাগ হয়ে গেছে। তাহলে বলো যে কে বেশি পেয়েছে, কত বেশি পেয়ে গেল, এরকম করে একটা কোশ্চেন কিন্তু বানানো হয়। ঠিক আছে, এবার ওটাতে বিভিন্ন কি সময় কখনো সম্পত্তি বলে দেয়, কখনো টাকা বলে দেয়, বিভিন্নভাবে বানানো হয়। ঠিক, এখানে যেমন এরা টাকা দিয়ে বানিয়েছে। তাহলে অ্যাকচুয়ালিতে পাওয়ার কথা ছিল 5:7:8 অনুপাতে, পেয়ে গেছে 9:7:4 অনুপাতে। এখন একটা জিনিস বলো, আগে যে টাকাটা পাওয়ার কথা ছিল এখনও সেই টাকাটাই পাচ্ছে। মানে আগে যত টাকা শেয়ার পেতো, টোটাল 3 জনকার যোগফল হতো, এখনও 3 জনকার যোগফলটা সেম। তাহলে আগে যত রেশিও টাকা পেত এখনও ঠিক তত রেশিওই টাকা পাবে। তাহলে আগে কত রেশিও টাকা পাওয়ার কথা ছিল, এখানে যোগ করে দেখছি 5, 7, 12, 20 রেশিও, তাহলে এখনও সেম রেশিও টাকা পাবে। এখানে আমরা দেখছি যে 9, 7, 4, 11, 20 রেশিও সমানই আছে। অনেক সময় কী করে এটা সমান সমান, যেমন এখানে দিয়ে দিয়েছে তোমাদের, অনেক সময় কিন্তু এটা সমান সমান দেয় না, আমাদেরকে সমান করতে হয়। কেমন বলে দিচ্ছি, যে সাপোজ হয়তো এখান থেকে বেরো হলো তোমার 20 আর এইখান থেকে হয়তো বেরিয়ে গেলো 13 রেশিও। তখন কী করবো, সমান করার জন্য এই ধারে যে রেশিওগুলো আছে এই আগে 13 দিয়ে গুণ করবো, এই যে রেশিওগুলো আছে সেগুলোকে 20 দিয়ে গুণ করবো, তারপরে আমাদের মার্জ হবে। এক্ষেত্রে অলরেডি মার্জ হয়ে আছে, এক্ষেত্রে অলরেডি আমাদের কী হয়েছে, মার্জ হয়েছে। যদি না আসতো, যদি না মার্জ হতো, সেম না হতো, তাহলে আমরা এইভাবে মার্জ করতাম আগে, তারপর আমরা নেক্সট কাজ করতাম কি, যে 5, 7, 8 অনুপাতে পাওয়ার কথা ছিল, পেয়ে গেছে 9, 7, 4 অনুপাতে। কী অনুপাতে পাওয়ার কথা ছিল, পি কিউ আর এর 5, 7, 8, কিন্তু পেয়ে গেছে 9, 7, 4। কিউয়ের রেশিওতে তো কোনো চেঞ্জ হয় না, আগে কিউ 7 রেশিও পেতো, এখনও 7 রেশিও পেয়েছে, তার মানে কিউয়ের আগে যত ছিল এখনও ততই পাচ্ছে। পি দেখো আগের থেকে এখন 4 রেশিও বেশি পেয়ে গেছে, তাই জন্য কিউয়ের আর এর 4 রেশিও কমে গেছে। কারণ একজনকে যদি আমি বেশি টাকা দিই, তাহলে আরেকজনকে আমাকে সেই পরিমাণ কম টাকা দিতে হবে, আরেকজনকে, তাহলে সেই জিনিসটা এখানে করা হয়েছে যে পি এর 4 রেশিও টাকা বেড়ে গেলে আর এর ক্ষেত্রে 4 রেশিও টাকা কমে যাচ্ছে। তাহলে এখানে জানতে কী চেয়েছে যে এর ফলে আর এর পরিমাণটা কত, অর্থ কত কম পেল, কত কম পেলো জানতে চেয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা অনেক সময় ঘোরানো হতে পারে, তো লাস্ট লাইন ওই জন্য বলি যে লাস্ট লাইন কেয়ারফুলি পড়তে হবে যে কী কোশ্চেনটা করেছে। কারণ এখানে জানতে চাইতে পারতো যে আর কত পরিমাণ অর্থ পেল, আর কত পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল, আর কত পরিমাণ অর্থ কম পেল। তাহলে হোক জাস্ট একটু করে চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু আমার পুরোপুরি অ্যান্সারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য বলি যে লাস্ট লাইন অবশ্যই ভালো করে পড়বে। এখানে আমাদের জানতে গিয়েছে যে কত কম পেয়েছে, তাহলে 4 রেশিও কম পেয়েছে। এখন 5,000, এই যে 6,000 টাকার আছে সেটা তো 20 রেশিওর মান, 20 রেশিওর মান 6,000 টাকাটাই। তাহলে 4 রেশিওর মান কত, ইন্টু 4, কাটাকাটি যদি করি আমরা 20, 300, 6,000, 300 ইন্টু 4 মানে 1200 টাকা, তাহলে আর 1200 টাকা কম পেয়েছে। ক্লিয়ার এটা?
এ কিউ প্লাস বি কিউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমানুপাতিক হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সমানুপাতিক কী? কী বলতে চাইছে এখানে, যে কিউ প্লাস বি কিউ ইজ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক মানে কি ইজ টু, তাহলে এর সমানুপাতিক হলো মানে ইজ অ্যাজ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে সমানুপাতিক ড্যাশ, এটা আমাদের জানতে চেয়েছে। এখানে আমরা ধরে নেব এক্স, তাহলে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব ইজ টু মানেই তো বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এক্স। ওকে, তো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আমরা লিখছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস বি কিউ এর আরেকটা ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি, কিন্তু আমরা এখানে এই ফর্মুলাটা কেন লাগালাম, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অলরেডি বসে আছে, তাহলে আমরা এখানে কাটাকাটি যেতে পারে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলাম। নিচে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল না, এখানে আমাদের ভুল হয়েছে লেখাটা একটু, এখানে আমাদের কোশ্চেনটা কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে তো পড়ে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এক্স। তাহলে এবার কাটাকাটি করবো আমরা, এই পুরোটার সাথে এই পুরোটা কেটে যাবে, এখানে এ প্লাস বি এর সাথে এ প্লাস বি কেটে যাবে, তাহলে এক্স সমান কী পড়ে থাকছে এ মাইনাস বি, এক্সের মান এ মাইনাস বি, অপশান এ আমাদের অ্যান্সার হবে। একটি স্কুলের ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 12:13, যদি ছেলেদের সংখ্যাটা এত হয় তাহলে স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? তা দেখো, স্কুলে ছেলে আর মেয়েদের সংখ্যার অনুপাত 12:13, তাহলে টোটাল কত রেশিও? টোটাল আমরা বলতে পারি যে 25 রেশিও স্টুডেন্ট আছে, টোটাল রেশিও 25 রেশিও স্টুডেন্ট আছে। তাহলে ওখানে বলা যায় যে ছেলের সংখ্যা যদি 372 জন হয়, আর আমরা দেখছি তাহলে 372টা কত রেশিওর মান, ছেলেদের সংখ্যা তো 12 রেশিও, এটা তার মানে 12 রেশিওর সাথে সমান। মোট ছাত্র সংখ্যা, মোট ছাত্র সংখ্যা বলতে এখানে ছেলে প্লাস মেয়েকে বলা হচ্ছে, তাহলে মোট কত হয়েছে 25 রেশিও। কাটাকাটি করবো আমরা, 12 দিয়ে যদি কাটাকাটি করি, 12 3 36, 12 1 12, 12 সাথে 31, 31 সাথে 25 যদি গুণ করি আমাদের এখানে দেখে নেবো 25 1 25 আর 2 25 75 দিয়ে 77, মানে 775 জন, অপশান এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে চাইলে আমরা বিভিন্ন ডিজিটাল সাম ইটিউটি লাগাতে পারি, বাট এত কিছু দরকার নেই, ছোটো ছোটো ক্যালকুলেশন আমরা নিজেরা মুখে মুখে সেরে নেবে, ঠিক আছে। সব জায়গাতে ইটিউটি লাগাচ্ছে, যখন ডিজিটাল সাম বা এইসব বিভাজ্যতা এগুলো কখন আমরা লাগাবো, যখন খুব বড় ক্যালকুলেশন হবে তখন লাগাবো। এসব ছোটোখাটো ভাগ গুণের জন্য কিন্তু ডিজিটাল সাম লাগানোটা বেবকুফই হবে, ওটাতে যত টাইম লাগবে এখানে তার থেকে কম সময়ের মধ্যে আমরা অ্যাকিউরেট অ্যান্সার পেয়ে যাবো। যদি 3m সমান 8n সমান 24p হয়, তাহলে m ইজ টু n ইজ টু p এর মান কত হবে? তো আমরা এখানে কী করবো, আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, সেই রেশিওর বাপ মা ছা কনসেপ্ট বলে একটা কনসেপ্ট বলেছিলাম, কার কার মনে আছে খেয়াল নেই, মানে কার কার মনে আছে সেখান থেকে সাহায্য করে নিতে পারো, আশা করি এই জিনিসটা আর ভুলবে না যেটা বলেছিলাম বাপ মা ছা কনসেপ্ট। তো দেখো কী বলেছিলাম, যে 3m সমান 8n সমান 24p, বলেছিলাম একটা জিনিস বলবো, আবার বলেই দিই কী বলেছিলাম। দেখো এটাকে বেশি রিলেট করতে চাই না, বেশি ভাবতে চাই না, আমি এখানে জিনিসটার মধ্যে ম্যাচ পেয়েছিলাম তাই বলে দিয়েছিলাম। কীরকম, যদি আমরা সমাজে দেখতে যাই তো একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, যে সবাই নিজের থেকে অন্যেরটা বেশি পছন্দ করে, তাই না, নিজেরটা থেকে অন্যেরটা বেশি পছন্দ করে, বাট নিজের ছেলে বা মেয়েকে সবাই বেশি পছন্দ করে অন্যের ছেলে মেয়ের তুলনায়, বাট ওই জিনিসটা কিন্তু অন্যেরই বেশি পছন্দ করে, ঠিক আছে। এটা আমাদের সমাজের মধ্যে এখন যা যুগ চলছে সেই অনুযায়ী আমি জাস্ট একটা বসাচ্ছি, আমি বলছি না সবাইকার জন্য, বাট একটা সাধারণ জেনারেল ট্রক নিয়ে কথা বলছি, ঠিক। তো যে পাশে বসে আছে সে তো নিজের, আর এই নিজের, তার নিজেরটাকে পছন্দ যদি না করে তাহলে আমরা বলবো ডাইরেক্টলি যে স্যার m ইজ টু n ইজ টু p সমান কী হবে, m নিজের থেকে পছন্দ করবে না, অন্যেরগুলোকে পছন্দ করবে। অন্যের সাথে কে কে আছে, 8 আছে আর 24 আছে, তো m এর ঘরে লেখো 8 ইন্টু 24 ইজ টু n নিজেরটা পছন্দ করবে না, পছন্দ করবে বাকি দুজনকার, তাহলে 3 আর 24কে পছন্দ করবে। p এর কাছে 24 বসে আছে, নিজেরটাকে পছন্দ করবে না, করবে অন্য দুজনকে, 3 ইন্টু 8কে, ব্যাস এটা m ইজ টু n ইজ টু p। এবার এটা আমরা কাটাকাটি করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার এখানে চলে আসবে। কাটাকাটি যদি করি আমরা, প্রত্যেকের কাছে একটা করে 8 তো যাবেই, 8 3 24, 8 1 8, আর একটা করে 3 যাবে, 3 3 3 8 24, তাহলে পড়তে হবে কত, 8 ইজ টু 3 ইজ টু 1, 8 ইজ টু 3 ইজ টু 1, যেটা আমাদের অপশান ডির অ্যান্সার আছে, ঠিক। নেক্সট কী আছে, লাস্ট অঙ্ক,
যে 7x মাইনাস 1, 9x প্লাস 5 এবং 8x প্লাস 1, কমা এক্স সমান 3 হলে চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। কোশ্চেনের মধ্যে কিছু একটু গড়বড় হয়েছে নিশ্চয়ই, আশা করি। এক্স সমান 3 হলে না, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কী বলেছে যে 7x মাইনাস 1, 9x প্লাস 5 এবং 8x প্লাস 1, আর এক্সের মানটা যদি 3 হয় তাহলে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তিনটে দেওয়া আছে, দেখো, প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ দেওয়া নেই। তাহলে এখানে আমরা বলতে পারি যে স্যার 7x মাইনাস 1, এক কাজ করবো, আমরা এক্সের মানটা 3 দেওয়া আছে, এক্সের মানটা আগে এখানে আমরা 3 বসিয়ে দিচ্ছি। এক্সের মানে যদি 3 বসাই তাহলে প্রথমটা কত পাবো, 7 3 21 মাইনাস 1 মানে হচ্ছে যে 20, 9 3 27 আর 5 32, 3 যদি বসি 3 8 24 আর 25, আর এর পরেরটাকে আমি ধরে নিচ্ছি এ, চতুর্থ সমানুপাতিকে। তাহলে এখানে লেখা যায় যে 20/32 সমান 25/a, চতুর্থ সমানুপাতি। যেহেতু সমানুপাতি বলছি, তার মানে এখানে আমরা ইজ টু ভেবে নিতে পারি যে এখানে ইজ টু, এখানে ইজ এজ, এখানে আবার ইজ টু আছে। বাস এবারে আমরা এখানে সিম্পলি কাটাকাটি যদি করি, সিম্পলি কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে 5 4 20, 5 5 25, 4 8 32, তো এ সমান চলে আসছে কত, 40। তো চতুর্থ সমানুপাতি কত পেয়ে যাচ্ছি আমরা, 40। তো এই ছিল তোমাদের অনুপাত সমানুপাত থেকে 20টা কোশ্চেন। আশা এর মধ্যে কয়েকটা কোশ্চেন তোমরা নিশ্চয়ই দেখেছো যে এগুলো বারবার কোশ্চেন আমাদের আসতে থাকে, যেমন দুটো অনুপাত দেওয়া থাকে, তাদের মধ্যে কম করলে বেশি করলে, ঠিক আছে, বা তৃতীয় সমানুপাতি চতুর্থ সমানুপাতি নির্ণয়, এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষাতে এসে থাকে। তো ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে এতদূর পর্যন্ত যখন দেখেছো তোমরা। তো ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। বাকি তোমাদের রিকোয়ারমেন্ট কি, তোমরা কোন টপিকে বেশি দুর্বল, নিজেদেরকে উইক ভাবো, সেগুলো যদি তোমরা বলো তাহলে আমি সেই রিলেটেড সেই ক্লাস, সেই চ্যাপ্টার সংক্রান্ত ক্লাস করাবো, যাতে তোমাদের অ্যাকচুয়াল হেল্পটা আরও বেশি করে আমি করতে পারি। তো আজকের ক্লাসটা এখানে রাখলাম। বাকি নিজেরা লাইক শেয়ার সাবস্ক্রাইবগুলো করে নেবে, সাবস্ক্রাইব আর নোটিফিকেশান অন করে নেবে, তাহলে কী হবে, নেক্সট যখন আবার ক্লাস আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, দেন তোমরা দেখে নেবে। আর সবসময় বলছি যে যখন ক্লাস করা সবথেকে বেস্ট পদ্ধতি তোমাদের হবে যে প্রথমে নিজেরা পজ করবে, নিজেরা সলভ করবে, তারপর আমার সলিউশন দেখবে। তোমরা যদি পেরে যাও তাহলেও সলিউশন দেখতে হবে, না পারলে তো সলিউশন দেখতে হচ্ছে। পারলে কেন সলিউশন দেখবে আমার, হতে পারে তোমরা কোনো একটা সলিউশন মেথড করলে, আমি কোনো একটা মেথড শেখালাম, তাহলে তোমার মধ্যে দুটো মেথড তুমি জেনে রইলে। এবারে সবসময় সব মেথড কিন্তু হেল্পফুল হয় না, যখন যে মেথডটা হেল্পফুল হবে তখন সেই মেথডটা তুমি অ্যাপ্লাই করতে পারলে। তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই, নেক্সট আবার আমরা কোনো টপিক নিয়ে ডিসকাশন করবো।